শপথ নিলেন আরও 4 উপদেষ্টা। বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ ও জাহিদ। থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন পেতংতান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হলেন। শুক্রবার বিকেল 4টার পর বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন আজ। গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় সরকারে যোগ দেন আরও 16 উপদেষ্টা। আজ যুক্ত হলেন আরও 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শুক্রবার বগুড়া সদর থানায় মামলা হয়। নিহতের বাবা সেকেন্দার আলী মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের সাতমাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য সহ 7 নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা হয়। এ সময় তারা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। হামলায় রক্তাক্ত হন শিক্ষক সেলিম হোসেন। এরপর বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করে। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে যখন অনুষ্ঠানের আয়োজন চলছে, ঠিক তখন বৈষম্যের বিরুদ্ধে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছে গ্রাম পুলিশ। আজ শুক্রবার বিকেলে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রাম পুলিশের সদস্যরা। আন্দোলনরতদের এই অবস্থা দেখে বঙ্গভবনে প্রবেশের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি দাওয়ার সব কাগজপত্র নেন। এ সময় গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি দাওয়া তুলে ধরেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে চলে যান গ্রাম পুলিশের সদস্যরা। আপনাকে কারো মাধ্যমে ঠিক আছে। এখন তাহলে আমার একটা রিকোয়েস্ট হলো, রাস্তা থেকে চলে যান, আমাদের দাবি আরে বাবা আমি বলবো আল্লাহর কাছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, দলের গণতান্ত্রিক ক্ষমতা বলে মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডক্টর AZM জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা যায়, মেজর হাফিজ উদ্দিন আহমেদ খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভোলা ৩ আসন থেকে পরপর ৬ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে কেউ যদি শোক পালন করতে চায়, ফুল দিতে যেতে চায়, আমরা আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত বিষয়। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলের সামনে সাংবাদিকদের তিনি কথা বলেন। সার্জিস বলেন, আমরা আমাদের জায়গা থেকে লক্ষ্য করেছি ধানমন্ডি ৩২ এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। আমরা খুঁজছি এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয়ক কিংবা সহ সমন্বয়ক যুক্ত আছে কিনা। আমাদের পক্ষ থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি এসব কাজে যুক্ত দেখি, কমিটি থেকে তাকে বহিষ্কার করব। তিনি আরো বলেন, যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করার প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করব আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ, আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট। তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। ফ্রেস্কো কন্টেইনার। যশোরে বঙ্গবন্ধুর সহচর রাজনীতিবিদ ও গণপরিষদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট মোশাররফ হোসেনের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে শহরের পাইপপট্টি এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র মারুফ হোসেন খোকন জেলা আওয়ামী লীগের সদস্য। হামলার সময় মোশাররফ হোসেনের ৯২ বছর বয়সী স্ত্রী বেগম নুরুন্নাহার সহ পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার যশোরে থমথমে পরিস্থিতির মধ্যে কয়েকজন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর মোরালে শ্রদ্ধা জানান মারুফ হোসেন। সেই কারণে দুর্বৃত্তরা এই হামলা করতে পারে। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ আলামত উদ্ধার করেছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হেনস্থার শিকার ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ঘটনা সত্য নয়। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, আমি বেঁচে আছি, ভালো আছি। হেনস্থার শিকার হওয়া ওই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস মাখন। তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায়। আব্দুল কুদ্দুস মাখন ফোনে বলেন, আমি প্রতি বছর শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ তার বাসভবনে যাই। গতকাল সকালে আমি আমার বাসা থেকে বের হয়ে ধানমন্ডি ৩২-এ গেলে আমার উপর তারা হামলা এবং অনেক মারধর করে। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। আমি ৯০ দশকের ময়মনসিংহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলাম। এটা আমাকে দিয়েছিলেন আলহাজ মতিউর রহমান প্রিন্সিপাল। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর স্মৃতির লালন করি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে উত্তাল পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই ঘটনায় রাজ্য জুড়ে চলছে আন্দোলন। ঘটনার শুরু থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার মধ্যরাতে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে মেয়েরা রাত দখল কর্মসূচি পালন করেছেন, যেখানে অসংখ্য নারীদের সঙ্গে পা মিলিয়েছেন পুরুষেরাও। মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তির চরম শাস্তির দাবিতে পথে নামছেন মমতা ব্যানার্জিও। শুক্রবার বিকেল ৩টায় কলকাতার মৌলালির মোড়ে কর্মীদের একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেখান থেকে একটি মিছিল করে বেরিয়ে যাবে ধর্মতলা পর্যন্ত। সেই মিছিলে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির দিকে মিছিল করার কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দল বিজেপি। জানানো হয়েছে, কলকাতার হাজরার মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতার বাড়ির দিকে এগিয়ে যাবে বিজেপির একটি মিছিল।
এছাড়াও এই দিন বিজেপির পক্ষ থেকে বেলা 2টা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেতংটার্ন সিনাওয়াত্রাকে বেছে নিয়েছে দেশটির পার্লামেন্ট। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়। থাইল্যান্ডের ধনকুবের এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংটার্ন সিনাওয়াত্রা তিনিই হতে যাচ্ছেন দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। 37 বছর বয়সী পেতংটার্ন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন পেতংটার্নের ফুফু ইংলাক। মাত্র 2 দিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বরখাস্ত করে দেশটির একটি সাংবিধানিক আদালত। পরবর্তীতে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংটার্নের নাম উল্লেখ করে ফেউ থাই পার্টি। শ্রেথা এবং পেতংটার্ন দুজনেই ফেউ থাই পার্টির নেতা। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।